This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আজকের অনির্বাণের চক্রবহ শুরু করব, কিন্তু রোজকার মতোই শুরুতে রাতের সেরা। সমস্ত অপবাদের হিসাব নেব। অজ্ঞাতবাস থেকেই মোহাম্মদ ইউনূসকে চ্যালেঞ্জ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। অন্তর্বর্তী সরকারের সব দুষ্কর্ম ফাঁসের হুঁশিয়ারি হাসিনার অডিও বার্তায়। ধারাবাহিক বৈঠকে ইউনূসও। দুপুরে উপদেষ্টাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক। পৃথকভাবে আলোচনা বিএনপি ও জামাতের সঙ্গেও। ক্রমশ বাড়ছে সেনা ইউনূস দূরত্ব। রাজধানী ঢাকায় সেনা তৎপরতা, ইউনূসের সমর্থনেও শক্তি প্রদর্শন ছাত্রদের। মার্চ ফর ইউনূসের আহ্বানে শাহবাগ থেকে মিছিল পড়ুয়াদের। ইউনূসকে মাথায় বসিয়ে 5 বছরের জন্য জাতীয় সরকার তৈরির ডাক। ইস্তফার জল্পনা ছড়িয়ে অন্য খেলা ইউনূসের চর্চা তীব্র হচ্ছে। বাংলাদেশে অস্থিরতা কাটাতে দ্রুত ভোটে যাওয়ার ইঙ্গিত ইউনূস নেতৃত্বাধীন সরকারের। বিরোধীদের স্বৈরাচারী তকমা মুছতে বৃহত্তর ঐক্য তৈরির বুলি। গণ অভ্যুত্থানের পক্ষে থাকা দলগুলিকে নিয়েও কাল বিকেলে বৈঠকের আহ্বান। অন্তর্বর্তী সরকারের সমস্যার কারণ জনসমক্ষে তুলে ধরার সিদ্ধান্ত। 6.5 দশকে হাজারের বেশি জঙ্গি হামলা। শেষ 4 দশকে সন্ত্রাসীর শিকার 20,000-এর বেশি ভারতীয়। রাষ্ট্রপুঞ্জে বিস্তারিত তথ্য তুলে ধরে পাকিস্তানকে আসল চেহারা সামনে আনলো ভারত। সিন্ধু জলচুক্তি স্থগিতের জন্য দায়ী পাজি পড়শিরাই। রাষ্ট্রপুঞ্জে জানালেন ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ। নীতি আয়োগের বৈঠকে থাকলেন না বাংলার মুখ্যমন্ত্রী। গড়হাজির আরো 4 রাজ্যের মুখ্যমন্ত্রীও। বাংলাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন আক্রমণে বিজেপি। রাজ্যের স্বার্থহানি হচ্ছে খোঁচা বামেদের। বিরোধীদের কথাবার্তার সারবর্তা নেই, সুর চড়ালো তৃণমূল। অনির্বাণের চক্রবহতে আজকে বিতর্ক একটাই প্রশ্ন নিয়ে। আচ্ছা, যদি আপনাকে আমি বলি পেহেলগাঁওয়ের জঙ্গি হামলা, সন্ত্রাসবাদী কার্যকলাপ জানিয়ে ইতিমধ্যে আমাদের দেশের সাংসদরা, সব দলের সাংসদরা, সংসদ থেকে আলাদা করে বেছে নেওয়া সব দলের সাংসদরা এই মুহূর্তে বিদেশের মাটিতে আমাদের দেশের হয়ে প্রচার করছেন। এবং ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে এদেশের সংসদে অর্থাৎ লোকসভায়, রাজ্যসভায় এটা নিয়ে আলোচনা করতে সত্যিই কোনো সমস্যার কারণ আছে কি? নিশ্চিতভাবে আপনারা বলবেন না। আর ঠিক সেই অবস্থায় যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে আমাদের বিধানসভায় আলোচনা হতেও কোনো সমস্যা আছে কি, এক্ষেত্রেও আপনার উত্তর হবে না। তার কারণ মুর্শিদাবাদের ঘটনাকে ভালো তো কেউ বলেনি। বিজেপি বামেরা যেমন বলেননি, রাজ্যের শাসক দল তৃণমূল তারাও তো বলেননি। মুর্শিদাবাদে যারা আক্রান্ত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা তো সব দলই বলেছে। তাহলে সব দলের সাংসদরা গিয়ে দেশের সন্ত্রাসবাদী হানা হয়েছে তার বদলা হিসেবে, প্রত্যাঘাত হিসেবে আমরা যেভাবে সন্ত্রাসবাদী জঙ্গি ঘাঁটিগুলোতে পাকিস্তানের ভিতরে আক্রমণ চালিয়েছি, পাল্টা পাকিস্তান আবার সামরিক ঘাঁটিগুলোতে আমাদের আক্রমণ চালানোর চেষ্টা করে, আমরা যেভাবে পাকিস্তানের ঘরে ঢুকে ওদের 9খানা এয়ারবেসে পাল্টা হামলা চালিয়ে এসছি, এবার সেগুলো গোটা পৃথিবীতে প্রচার করবার জন্য সব দলের সাংসদরা ঘুরছেন। তাতে আপত্তি নেই। তাহলে সেই সব দলের সাংসদদের সামনে সংসদে একটা অধিবেশনে নিয়ে আলোচনাতে আপত্তি কোথায়? এটার যেমন উত্তর নেই, ঠিক তেমনি মুর্শিদাবাদের ঘটনার সবাই মিলে নিন্দা করার পরও মুর্শিদাবাদ নিয়ে রাজ্য বিধানসভার অধিবেশনে আপত্তিটা কোথায়? এটারও কোনো উত্তর নেই। আর ঠিক এখানেই আসল প্যাঁচ বা পয়জারটা। কিসের প্যাঁচ, কিসের পয়জার? দেশের সরকার বলছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গি সতর্কতার কথা বলছেন মৌলবাদের বিরুদ্ধে যুদ্ধ। সন্ত্রাসবাদ আর মৌলবাদের বিরুদ্ধে যুদ্ধ। একজন অধিবেশন চাইলে আরেকজন পাল্টা অধিবেশন চেয়ে এই যুদ্ধ জারি রাখবেন কি? নাকি এই যুদ্ধে আসলে ওই যুদ্ধটা জেতা যাবে? ওই যুদ্ধটা জিততে গেলে, অর্থাৎ সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিততে গেলে, মৌলবাদের বিরুদ্ধে জিততে গেলে অধিবেশন তরজা আসলে একটা লক্ষ্য, উপায়, নাকি সব থেকে বড় কাঁটা? আমার আজকের বিতর্কের মূল প্রশ্ন। প্রচারে পেহেলগাঁও, প্রচারে মুর্শিদাবাদ। আইনসভায় জবাব দিতেই যত আপত্তি,
প্রচার করছি আমরা, পেহেলগাঁও নিয়ে দেশের সরকার করছেন, মুর্শিদাবাদ নিয়ে রাজ্যের সরকার করছেন, শুধু আইনসভায় জবাব দিতে গেলেই যত আপত্তি। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, তৃণমূল মুখপাত্র, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমার সঙ্গে রয়েছেন দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। রয়েছেন সৌগত সিনহা, অধ্যাপক। আমার সঙ্গে শঙ্কর ঘোষ, বিজেপির মুখ্য সচেতক বিধানসভার, জয়েন করবেন। এবং আমার সঙ্গে কংগ্রেস মুখপাত্র সন্দীপা চক্রবর্তীও অচিরেই জয়েন করবেন। আমি শুরু করব বৈশ্বনাথ চট্টোপাধ্যায় আপনার কাছ থেকে, তার কারণ আপনারা যখন লোকসভাতে দাঁড়িয়ে বা রাজ্যসভাতে দাঁড়িয়ে পেহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলা, তার পরবর্তী সময় অপারেশন সিঁদুর ইত্যাদি নিয়ে একটা বিস্তারিত আলোচনা চাইছেন, ঠিক তখনই মুর্শিদাবাদ নিয়ে যখন আপনাদের কাছে পাল্টা আলোচনার প্রস্তাব আসছে, অধিবেশনের প্রস্তাব আসছে রাজ্যের বিধানসভায়, আপনারা সেটা নিয়ে গা করছেন না। একটাকে চাপা দিয়ে আরেকটা অধিবেশনের দিকে চোখ রাখা যায় কি? আমি বলি যে মুর্শিদাবাদের ঘটনার সঙ্গে ভারতবর্ষের কাশ্মীরের যে হামলা হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে যে ঘটনাটা ঘটেছে, ভারতের সেনাবাহিনীকে আমরা সম্মান শ্রদ্ধা জানিয়ে যে আমরা তাদের সমর্থন করেছি, দুটোকে এক জায়গায় দাঁড়ালে হবে না। আপনারা ভাবুন, যারা ভারতবর্ষের সন্ত্রাস বিরোধী অভিযানের জন্য সংসদে আলোচনা চায় না, তারা আসলে তথ্য প্রচার এবং স্বচ্ছতার বিরোধী। এতে ভারতের অবস্থান আরও দুর্বল হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ভারত যেভাবে পাকিস্তানকে তাদের ভাষায় জবাব দিয়েছে তার একেবারেই যথাযথ। এই বিষয়ে একটা বিশেষ অধিবেশন হলে আসল চেহারা আমরা দেখতে পাবো সবাই। একটা দেশের সার্বভৌমত্ব, একটা দেশের স্বাধীনতা, একটা দেশের অখণ্ডতার ওপর যখন আঘাত হয়, তখন কেন্দ্রের সরকারে যারা আছেন তারা যদি সেটা লোকসভার ফ্লোরে আলোচনা করতে না চান, এটা খুবই দুর্ভাগ্যজনক। আপনি লোকসভার প্রেক্ষির সঙ্গে, লোকসভার যে অ্যাম্বিয়েন্স তার সঙ্গে সেখানে আপনি একটা রাজ্য সরকারের বিধানসভার তুলনা করছেন, এটাতে আমার একটা আপত্তি আছে। না, আমি তুলনা করছি না বৈশ্বনাথ বাবু, আমি তুলনা করছি না। আপনার শুরুর 1 মিনিট সময় শেষ হয়েছে, আমি আপনাকে থামতে অনুরোধ করবো বৈশ্বনাথ বাবু। আরো বিস্তারিত বিতর্কে আমরা নিশ্চিতভাবে আসবো খোলাখুলি। আমি শুরুতে সবাইকেই 1 মিনিট করে সময় দিই। তুলনা আমি করছি না, তুলনাটা আসছে তার কারণ আপনারা যখন লোকসভার অধিবেশন চাইছেন, ঠিক তখন এই রাজ্যের বিধানসভাতে বিশেষ অধিবেশন চাইছেন শুভেন্দু অধিকারীরা। তুলনা কি আপনারা করছেন? তুলনা কি আপনাদের নিজেদের মধ্যে? সেই তুলনা করতে গিয়ে যে ঘটনাতে ভয়ঙ্কর মৌলবাদী জিহাদি ইসলামিক শক্তি যুক্ত, সেই ঘটনাতে, অথবা যে ঘটনাতে পাশের পড়শি প্রতিবেশী দেশ আর তার লঞ্চপ্যাড থেকে পাঠানো সন্ত্রাসবাদীরা যুক্ত, সেই ঘটনাতে, এই দুই ঘটনাতেই কি আসলে দেশের প্রতিরোধটা জোরদার হচ্ছে এই তুলনাতে, নাকি দুর্বল হচ্ছে? আমার সঙ্গে সন্দীপা চক্রবর্তীও আছেন, কংগ্রেস মুখপাত্র। আমি সন্দীপার বক্তব্য শুনবো। সন্দীপা, আমার প্রত্যেক দিনের বিতর্কের নিয়ম মতো শুরুতে 1 মিনিট আমি প্রশ্ন করেছিলাম, প্রচারে পেহেলগাঁও, প্রচারে মুর্শিদাবাদ, আইনসভায় জবাব দিতেই যত আপত্তি, আপনার বক্তব্য সন্দীপা। দেখুন, এইবারে যখন আমরা মানে কংগ্রেস, জাতীয় কংগ্রেস, আমি তৃণমূলের কথা জানি না, তৃণমূলের ঠেকা আমি নিয়ে রাখিনি কি বলছে না বলছে, তো জাতীয় কংগ্রেস রাহুল গান্ধী থেকে শুরু করে সবাই যখন চাইছেন যে একটা অধিবেশন ডাকা হোক, এই অধিবেশন তো মানে এটা তো কিছু ভুল কিছু না, কেননা 1971 যখন যুদ্ধ হয়েছিল তখনও আমাদের মনে আছে যে শ্রী অটল বিহারী বাজপেয়ীজি উনি ডিসেম্বরের 4 তারিখ 1971 ডিসেম্বরের 4 তারিখে ওনার যে বক্তব্য, ওনার যে স্পিচ, সেটা আজকের দিনে প্রত্যেকটা জায়গায় ইউটিউবের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় ঘোরাফেরা করছে। সুতরাং ওই সময়ও কিন্তু অধিবেশন না, শুধু মানে একটা পার্লামেন্টারি সেশন তো চলছিলই। হ্যাঁ, পার্লামেন্টারি সেশনটাকে কাটছাট করে নেওয়া হয়েছিল। সেখানে তখন যিনি ডিফেন্স মিনিস্টার ছিলেন বাবু জগজীবন রামজি, উনি কিন্তু দেন এন্ড দেয়ার আপ টু ডেট করছিলেন পার্লামেন্টকে। এবার ডিসেম্বরের 16 তারিখ ইন্দিরা গান্ধী তো পুরোটাই অ্যানাউন্স করে দিলেন কি হয়েছিল। কিন্তু সেখানে দাঁড়িয়ে বলবো যে যেরকম ভাবে লোকসভাতে বা রাজ্যসভাতে এইটা নিয়ে একটা আলোচনা করার প্রয়োজন আছে, কেননা এখানে ট্রাম্প ঢুকে যাচ্ছে, একটা থার্ড ফোর্স এসে ঢুকে যাচ্ছে, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। 1971 যেটা হয়েছিল তখন কিন্তু এই আমেরিকা, ইউএসএ এরা কিন্তু নাক গলাতে পারেনি, ইন্দিরা গান্ধী কিন্তু নাক গলাতে দেয়নি। আমরা মনে করি এটা নতুন ভারত, এখন ওই ভারত আরো বেশি শক্তিশালী। যদি সেটাই হয় তাহলে ডেফিনেটলি ট্রাম্প যে ভূমিকাটা নিচ্ছে সেখানে কিন্তু আমাদের ভারতের একটা কড়া জবাব দেওয়ার প্রয়োজন। যে সময় 1971 সময় শেষ হয়েছে সন্দীপা, সময় শেষ হয়েছে সন্দীপা, শুরুর সময়টা 1 মিনিটে শেষ হয়েছে, এক লাইনে যদি শেষ করেন।
হ্যাঁ, এই সময়ও কিন্তু আজকের দিনে একটা পার্লামেন্টারি সেশন, বিজেপির সরকারকে, মোদী সরকারকে ডেকে দুনিয়াকে দেখিয়ে দেওয়া উচিত যে যাই আছে ডোমেস্টিক পার্টিগত আমাদের যাই আছে রাজনীতি সেটা আছে একদিকে, কিন্তু উই আর ইউনাইটেড ইন্ডিয়া। বেশ, আমি আমার সঙ্গে অধ্যাপক সৌগত সিনহা রয়েছেন এবং দেবাশিস ঘোষ রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে। আমি দুজনের কাছে একে একে আসি। শঙ্কর ঘোষের জয়েন করতে বোধহয় আরও কিছুটা সময় লাগছে, বিজেপির মুখ্য সচেতক রাজ্য বিধানসভাতে। আমি সৌগতবাবু আপনার কাছ থেকে শুরু করব। যখন পেহেলগাঁও নিয়ে অধিবেশন চাইছেন আপনাদের কাছে বিরোধীরা সম্মিলিতভাবে, তৃণমূল, কংগ্রেস সবাই, তখন আপনারা পাল্টা মুর্শিদাবাদের জন্য অধিবেশন চাইছেন কেন? একটা দিয়ে আরেকটা চান, তবে তো শেখানো যাবে। অর্থাৎ বিজেপির পক্ষ থেকে যারা বলছেন, বিজেপি মনোভাবাপন্ন যারা বলছেন, আপনি যেহেতু কট্টর জাতীয়তাবাদী, বিজেপির মনোভাবাপন্ন, আমি সেই কারণে আপনাকে জিজ্ঞাসা করছি সৌগতবাবু, এটা কতটা যুক্তিযুক্ত শোনাচ্ছে যখন পেহেলগাঁও নিয়ে অধিবেশন চাইছেন বিরোধীরা, তখন এই রাজ্যে আপনারা অর্থাৎ বিজেপি সমর্থকরা বা বিজেপি দলের পক্ষ থেকে আপনারা মুর্শিদাবাদে অধিবেশনটার কথা বলছেন, মুর্শিদাবাদ নিয়ে অধিবেশনের কথা বলছেন। ওটার উত্তর তো এটা হতে পারে না সৌগতবাবু, আপনার মনে হয়? না, দেখুন, আজকে পেহেলগাঁওয়ের যে ঘটনা ঘটেছে তার পরবর্তীকালে আমরা দেখেছি নরেন্দ্র মোদী জিরো টলারেন্স নীতি নিয়ে এগিয়ে গেছেন। কিভাবে লড়াই করতে হয়, কিভাবে পাকিস্তানকে স্তব্ধ করে দিয়েছে, তার প্রত্যেকটা পরপর সিস্টেম আছে। সেই সিস্টেম শেষ হওয়ার আগেই যারা 2011 সালে এত বড় হামলা হওয়ার পর দেখেছি কোনো অধিবেশন ডাকেনি, তারাই আজকে বড় বড় গলায় বলছে যে অধিবেশন চাই। আমরা দেখেছি এই নরেন্দ্র মোদী এই ঘটনার পর 9টি সন্ত্রাস ঘাঁটিকে চিহ্নিত করে কিভাবে ধ্বংস করেছিলেন। আমার প্রশ্ন হচ্ছে যে সেই উত্তর দেওয়াটা জরুরি, না এখানে যে বিরোধী দল আজকে সন্ত্রাসবাদীদেরকে যে সাপোর্ট করেছে কখনো কখনো তাদের উত্তর দিতে বাধ্য? আমি বলতে চাই জৈশি মোহাম্মদ, লস্করি তৈবা এবং হিজাবুল মুজাহিদের মতো আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠন, আন্তর্জাতিকভাবে যাদেরকে নিষিদ্ধ করেছে, তাদেরকে ঘাঁটিকে বন্ধ করে স্তব্ধ করে দিয়েছে, আজকে তাদের শিকড় উপড়ে ফেলে দিয়েছে মোদি। এটা কি দেশের জয়, না অধিবেশনে বসে কংগ্রেস সেখানে অন্যান্য পার্টি বসে তার জবাব দেওয়াটা বড় জিনিস? আপনার সময় শেষ হয়েছে, কিন্তু আমার প্রশ্ন একটাই, যদি এটা এত বড় জয়, তখন দেশের সেই জয় প্রচার করবার জন্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রচার করবার জন্য দেশের সংসদ থেকে সব দলের সাংসদদেরকে একসঙ্গে করে আমরা পাঠাতে পারছি বিদেশে, বিভিন্ন ভাগে ভাগে ভাগ করে, টিম করে, যখন সেই সংসদ থেকে নির্বাচিত সংসদীয় প্রতিনিধি দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শশী থারুররা থাকতে পাচ্ছেন, তখন সেই সংসদে বসেই আলোচনা করতে আপত্তিটা কোথায়? সৌগতবাবু, এটা আমাকে স্পষ্ট করতে পারবে? এটা আমি আপনাকে বলতে পারি, এক একটা সিস্টেম হচ্ছে, দেখুন, সর্বদল, দল মত নির্বিশেষে প্রত্যেককে, এমনকি অভিষেক ব্যানার্জিকেও নিয়ে যাওয়া হয়েছে সেখানে, সেই কমিটিতে বিদেশে গিয়ে তারা বিভিন্ন তাদের যা বক্তব্য বলছেন, তার জন্য সময় দরকার। এখন তো বেশিরভাগ, সৌগতবাবু আমি এখানে একটু আপনাকে বাধা দেবো, তাদের বক্তব্য বলছেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বিদেশে গিয়ে কি বক্তব্য বলছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে বক্তব্য বলেছেন, একজন ভারতীয় নাগরিক হিসেবে দল মত নির্বিশেষে আমার বুক গর্বে ফুলে উঠেছে। একটাই কারণে, আমাদের প্রথম পরিচয় আমরা ভারতীয়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার মতো যারা গিয়েছেন, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের বক্তব্যের কথা আমি বলবো, এক কথায় যে কোনো ভারতীয়র বুক গর্বে ফুলিয়ে দেওয়ার মতো। তার কারণ এটাই ভারতীয় গণতন্ত্রের সব থেকে বড় শক্তি, যেটা ধর্মের নামে, ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে করে যারা মারবে এমন সন্ত্রাসবাদীদের পাঠিয়ে পাকিস্তান ভাঙতে চেয়েছিল, কিন্তু পাকিস্তান বারবার এখানেই হারে। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে, একবার শুনুন সৌগতবাবু। তারা তাদের কথা বলছেন না, তারা দেশের কথা বলছেন, শুনুন। We have learned to give you the reply in the language you understand. I belong from a political party who is in the opposition. If terrorism is a rabid dog, Pakistan is a vile handler. So we first need to bring the world collectively to combat this vile handler. Otherwise, this vile handler will end up breeding and raising more rabid dogs. So we will not bow down before them. এই বক্তব্যের পর, অর্থাৎ পাকিস্তান একটা জলাতঙ্ক রোগগ্রস্ত কুকুর, এবং সেই কুকুর তার ব্যাধিতে অটল থাকবে, আরও এমন জলাতঙ্ক রোগগ্রস্ত কুকুরের জন্ম দেবে যদি না তাকে আমরা যে ভাষায় যেভাবে মোকাবিলা করছি সেভাবে মোকাবিলা করা যায়। ভারতের হয়ে, ভারতের পক্ষে এর থেকে স্ট্রং ওয়ার্ডসে, শক্ত শব্দে আর কিছু বোধহয় বিদেশের মাটিতে রাখা সম্ভব নয়, অন্তত আমার জানা নেই। আমি এখান থেকে দেবাশিসবাবু জিজ্ঞাসা করব, এটা যখন ভরসা করে করা যাচ্ছে, ভরসাযোগ্যতার এই এত বড় নমুনা যখন আমাদের সব দল থেকে নির্বাচিত সাংসদরা দেখাচ্ছেন, তখন তারা যে সংসদে বসেন সেই সংসদে বসে কেন একটা সর্বদলীয় আলোচনা করা যাবে না? দেবাশিসবাবু, আপনি
না, আমাদের এই গণতন্ত্রে এটা না করার কোনো কারণ নেই। এবং সবথেকে বড় কথা হচ্ছে, যখন একটা ক্রাইসিসের মোমেন্ট এসেছিল তখন সমস্ত বিরোধী দল তাদের সমস্ত দলীয় আদর্শের ঊর্ধ্বে উঠে তারা ভারতবর্ষের কথা ভেবে এবং দেশের কথা ভেবে তারা কিন্তু কেন্দ্রীয় সরকারকে বলেছিল যে তারা কেন্দ্রীয় সরকার যা যা পদক্ষেপ নেবে তারা সেগুলোকে সমর্থন করছে। অতএব আজকে পদক্ষেপ নেওয়ার পরে সেই পদক্ষেপের ফলে কি কি পদক্ষেপ নেওয়া হলো এবং কিভাবে নেওয়া হলো এবং কি কি ঘটেছে সেটা যদি নিজেদের মধ্যে আলোচনা করা বা অধিবেশন যেভাবেই আপনি তার ব্যাখ্যা দিন না কেন, সেটা করতে কোনো বাধা থাকার কথা নয়। সেটাও যেমন একদিকে ঠিক, পাশাপাশি যেটা হয়তো এখান থেকে বিজেপিরাও বলছে যে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, আসলে আমাদের পশ্চিমবঙ্গ তো এরকম জিনিস কখনো দেখেনি। তো এই যে জিনিসগুলো ঘটছে সেগুলোর জন্য একটা আলোচনার বোধহয় দরকার আছে, কারণ এখানেও এই ধর্মের ঊর্ধ্বে উঠে পশ্চিমবঙ্গ যাতে মানে অস্থির না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। তাই আমি বলছি দুটো ক্ষেত্রেই আলোচনা করাতে কোনো বাধা নেই, গণতন্ত্রে আলোচনাটা খুব জরুরি। বেশ, আমি এখানেই সরাসরি আর একবার যাব বৈশ্বনাথ চট্টোপাধ্যায় আপনার কাছে। এই আলোচনার পক্ষে যখন কোনো দ্বিমত নেই, প্রত্যেকে বলবেন, আমার নিজেরও তাই মত, আমি খুব স্পষ্ট করে বলছি, আমি জানি এটা শুনতে আপনার বৈশ্বনাথবাবু ভালো লাগবে যে এক্ষেত্রে আমি আপনার সঙ্গে বা আপনাদের সঙ্গে একমত হচ্ছি, সন্দীপারও হয়তো ভালো লাগবে। তার ঠিক পর মুহূর্তে আমার প্রশ্ন বৈষ্ণববাবু, মুর্শিদাবাদ নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনা করতে সমস্যা কোথায়? দেখুন, বিরোধিতা বা জবাবদিহি দুটো জিনিস কিন্তু এক জিনিস নয়, এটার একটা সুস্পষ্ট পার্থক্য আছে, এটা বুঝতে হবে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে পরিষ্কার করে দিয়েছেন যে দেশের নিরাপত্তা, জাতীয় স্বার্থে আমরা কেন্দ্রের পাশে আছি, একই সঙ্গে দেশের 140 কোটি মানুষের অধিকার আছে এটা জানবার যে নির্বাচিত সরকার কি পদক্ষেপ নিয়েছে তাদের নিরাপদ রাখতে। এইটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য আপনি দেখালেন তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলেছেন যে জলাতঙ্ক কুকুরের মতো পাকিস্তান আচরণ করছে, এদেরকে সেই ভাষায় জবাব দেওয়া উচিত। এখন এই এত বড় ঘটনাটা যেটা হয়েছে পহেলগাঁওতে, কাশ্মীরে 26 জন নিরপরাধ মানুষকে মারা হয়েছে গুলি করে, সেখানে দাঁড়িয়ে সারা বিশ্বের একটা যেখানে আলোচিত বিষয় সেটা নিয়ে ভারতবর্ষের পার্লামেন্ট হাইয়েস্ট বডি, সেখানে আলোচনার প্রয়োজনীয়তা আছে। আর আপনারা মানে যেটা বিরোধীরা বিশেষ করে বিজেপি পার্টি যেটা বলছে যে তার সঙ্গে মুর্শিদাবাদটাকে নিয়ে রাজ্যের আলোচনা করার দরকার আছে। রাজ্য বিধানসভায় যে কোনো সিরিয়াস আলোচনায় বিজেপি পার্টি প্রতিটা আপনি দেখে যান যে ওয়াকআউট করে বেরিয়ে গেছে। যেরকমভাবে কেন্দ্রের সরকার বিরোধীদেরকে সাসপেন্ড করে দিনের পর দিন বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করতে দেয় না, আপনারা সেটাও দেখেছেন। রাজ্য বিধানসভায় বিভিন্ন বিষয় যখন আলোচনা হয় তখন বিধানসভায় বিজেপি দল বিরোধী যারা আছে তারা অংশগ্রহণ পর্যন্ত করে না, বিধানসভা ডাকা অবস্থায় তারা ওয়াকআউট করে বেরিয়ে যায়। তাদের কথার কতটা যৌক্তিকতা আছে এটা আপনাকে বিবেচিত করতে বলবো। একটা রাজ্যের, একটা জেলার একটা ঘটনার সাথে সারা পৃথিবীর মানুষের যেখানে যুক্ত আছে, দুটোকে একই জায়গায় আনা যায় কিনা এটা আপনার কাছে আমি বিবেচনার জন্য ছেড়ে দিই। না, নিশ্চিতভাবে আমি সেটা বলবো না বৈশ্বনাথ বাবু, একটা জাতীয় স্বার্থের বিষয়, জাতীয় ইস্যু, নিশ্চিতভাবে সেটা গোটা বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা ইত্যাদি আমি তার সঙ্গে কখনো ইকুয়েট করছি না। কিন্তু আমি আবারও বলছি, ইকুয়েট করছেন বা ইকুয়েট করার কথা বলছেন বিজেপি যারা করছেন বা বিজেপির যারা পক্ষে বলছেন তারা, কিন্তু আমি আপনার কাছে আমার প্রশ্ন একজন সাংবাদিক হিসেবে, যে রাজ্যের বিধানসভাতেও এরকম একটা অত্যন্ত জরুরি বিষয় যেখানে এমনকি বাইরের দেশ থেকেও লোক ঢুকে, দুষ্কৃতী বা অপরাধীরা ঢুকে এমন কাজ ঘটিয়ে গিয়েছে, বা সম্ভবত প্রবাবলি জঙ্গিও হতে পারে, আমি জানি না, যারা এই কাজ ঘটিয়ে গিয়েছে বলে মুখ্যমন্ত্রী নিজে খোদ স্বয়ং আশঙ্কা প্রকাশ করছেন, সেরকম একটা বিষয় নিয়ে রাজ্যের বিধানসভা আলোচনা হতে আপত্তি কোথায়? দেখুন, সঠিক স্বচ্ছতা মানে তথ্য এবং স্বচ্ছতা এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার কেন্দ্রের যে অবস্থান নিয়ে এটা যদি তারা বার্তা না দেয় সেটা কেন্দ্রের ব্যাপার, কিন্তু আমাদের রাজ্যে যেটা আপনি একটা জেলার একটা ঘটনাকে কেন্দ্র করে 2-3টে বিধানসভার ঘটনাকে কেন্দ্র করে ইকুয়েট করার বিজেপি চেষ্টা করছে, সেখানে কিন্তু পুলিশ অলরেডি স্টেপ নিয়েছে, পুলিশ সেখানে ব্যবস্থা নিয়েছে, অ্যারেস্ট হয়েছে, তারা কাস্টাডিতে রয়েছে, তাদের বিরুদ্ধে কাউকে ছাড়া হবে না একথা বারবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেছেন। তারপরে যখন অধিবেশন ডাকা হয়
আপনাকে আমি একটার পর একটা ঘটনায় অধিবেশন দেখান হয়েছে খুব গুরুত্বপূর্ণ ইস্যুতে, বিজেপি দল সেই গুরুত্বপূর্ণ ইস্যুতে কোনো আলোচনায় অংশগ্রহণ না করে তারা বিধানসভায় ওয়াকআউট করেছে। এরা চেষ্টা করছে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে যদি মানুষে মানুষে বিভাজন করা যায়। ওদের সঙ্গে আমাদের মতপার্থক্য এই জায়গাটায়, যখন দেশের কোনো প্রশ্ন থাকে তখন আমরা সবাই ভারতবর্ষ মানুষ ইউনাইটেড থাকি, কিন্তু রাজ্যের যদি একটা ঘটনা ঘটে, যদি শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ সবাই এক জায়গায় থাকে, তাহলে তো আমাদের এই ধরনের ঘটনা ঘটবে না। এটা তো কেউ কেউ উস্কানি দিয়ে চেষ্টা করছে মানুষকে বিভাজিত করা। বুঝতে পারলাম বৈশ্বনাথ বাবু। সৌগত বাবু এখান থেকে হাত তুলছেন। সৌগত বাবু কিছু বলার আছে 30 সেকেন্ডসে? 30 সেকেন্ডে বৈশ্বনাথ বাবু যেটা বলছেন, বারবার বলছেন একটা জেলা একটা রাজ্য, এটা ভারতের একটা অংশ, এটাও একটা রাজ্য, এটারও সমান গুরুত্ব আছে, সেটা ওনাকে একটু বোঝা উচিত। বারবার উনি বলছেন না এটা একটা ছোট জেলা। গোটা দেশ যেমন গুরুত্বপূর্ণ, আমাদের বাংলাও আমাদের কাছে ইজ্জতের ব্যাপার। সেক্ষেত্রে এত বড় সন্ত্রাস মৌলবাদীদের যে উস্কানিতে হয়েছে মুর্শিদাবাদে আমরা দেখেছি, বিশেষ করে এক হিন্দু সম্প্রদায়ের শয়ে শয়ে মানুষকে এখনও বাড়ি ছাড়া হয়ে আছে, সেই বিষয়ে কেন বিধানসভায় অধিবেশন হবে না? এটা নিয়ে এত কিসের দ্বিধার ব্যাপার আছে? এটা যেমন ভারতের ব্যাপারে আপনি বললেন, আমি 100% বলছি, অভিষেক ব্যানার্জি যেটা বলেছেন আজকে ভারতীয় হিসাবে ওটা ওনার বলা উচিত। উনি তো পাকিস্তানি নয়, উনি ভারতীয়, অবশ্যই বলবেন। তো সেক্ষেত্রে আমি মনে করি মুর্শিদাবাদ ব্যাপারেও আমাদেরকে লড়াই করতে হবে, কথা তুলতে হবে, আওয়াজ তুলতে হবে। বেশ, আমি সন্দীপার কাছে জিজ্ঞাসা করবো। সন্দীপা, মুর্শিদাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা, কংগ্রেস রাজনীতির জায়গা থেকে দেখলো, আপনার কি মনে হয় সন্দীপা? আমি আলাদা রাখছি, আমি কিন্তু এখনো বলছি আমি তুলনা করছি না। পেহেলগাঁও মুর্শিদাবাদ আমি তুলনা করছি না, কিন্তু পেহেলগাঁওয়ে বিশেষ অধিবেশনের দাবি যখন আপনারা জানাচ্ছেন, তখন আপনারা কি রাজ্য বিধানসভার ক্ষেত্রেও মুর্শিদাবাদ নিয়ে বিশেষ অধিবেশনের দাবি জানাবেন? দেখুন, আমরা কখন কি জানাবো না সেটা আমাদের উচ্চ নেতৃত্ব ঠিক করবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা জিনিস বলতে ইচ্ছে করছে। আপনি মুখপাত্র হিসেবে কি বলবেন? আমাকে শেষ করতে দিন, তাহলে তো বলবো। বলুন, আপনি তো বলতেই চাইছেন না, আপনারা কি করবেন? না, আমি বলছি কি হবে না কি হবে সেটা তো উচ্চ নেতৃত্ব ঠিক করবেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে, এই সিচুয়েশনে দাঁড়িয়ে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার যে টেকনিক আছে, সেখানে আমরা বলবো দুটো জায়গা আলাদা হলেও একটা জায়গাতে মিল আছে। পেহেলগাঁও এবং মুর্শিদাবাদের মধ্যে একটা জায়গায় মিল আছে, যে পেহেলগাঁওতে ইন্টেলিজেন্স যেরকম ফেলিওর হয়েছে, আমাদের কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে, সেরকম ভাবে মুর্শিদাবাদে রাজ্যের ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে। এবং কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ফেলিওরের সাথে রাজ্যের ইন্টেলিজেন্স ফেলিওরকে মেলানো উচিত না, কেননা সেটা সন্ত্রাসবাদী হামলা হয়েছে। কিন্তু মুর্শিদাবাদে যেটা হয়েছে সেটা সন্ত্রাসবাদী হামলা নয়, যেটা হয়েছে সেটা কমিউনাল রাইট হয়েছে। একটা জায়গায় শুভেন্দু অধিকারী বিজেপির হলেও বিরোধী দলনেতা রাজ্যের, একটা জায়গায় একমত আমরা যে হ্যাঁ, যেরকম ভাবে লোকসভাতে এটা ওঠানো উচিত, পেহেলগাঁও এই টপিকটা ওঠানো উচিত, একটা অধিবেশন ডাকা উচিত, একটা সেশন ডাকা উচিত, সেরকম ভাবে বিধানসভাতেও মুর্শিদাবাদ নিয়ে ডাকা উচিত। কেননা তৃণমূল এই জন্য ডাকতে চাইছে না, কেননা লাভলি খাতুনদের মতন যে বাংলাদেশি নাগরিকদের ভুয়ো পরিচয়পত্র দিয়ে, ভুয়ো কার্ড দিয়ে তাদেরকে রাজ্যের প্রশাসনিক স্তরে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো আরো ভালোভাবে এক্সপোজ হয়ে যাবে। আমি একটা কথা বলে শেষ করবো বিজেপির সৌগত বাবুকে। সৌগত বাবু 26/11/1911 সালে হয়নি, সেটা 2011 সালে না, 2008 সালে হয়েছিল। এবং পার্লামেন্ট সেশন বিজেপি থেকে ডাকা হয়েছিল, বিজেপি বলেছিল পার্লামেন্ট সেশন বসাতে হবে, সেই জন্য ডিসেম্বরের 11 তারিখ 2008-এর ডিসেম্বরের 11 তারিখে তৎকালীন ভারতের এলওপি লিডার অফ অপোজিশন আডবাণীজি লং স্পিচ রেখেছিলেন, কংগ্রেস এগ্রি করেছিল। একেবারে সন্দীপ, আমি এক্ষেত্রে আপনি যা তথ্য দিচ্ছেন সেটার সঙ্গে সম্পূর্ণ একমত। শঙ্কর ঘোষ, রাজ্য বিধানসভা বিজেপির মুখ্য সচেতক, ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন। আমি শঙ্করবাবু আপনার কাছে আসবো। আমি শুরুতে যেরকম প্রত্যেককে 1 মিনিট সময় দিই, আপনাকেও শুরুতে 1 মিনিট দিচ্ছি আনইন্টারাপ্টেড আমার আজকের বিতর্কের বিষয়টা নিয়ে, প্রশ্নটা নিয়ে বলবার জন্য। প্রচারে পেহেলগাঁও, প্রচারে মুর্শিদাবাদ, আইনসভায় জবাব দিতেই যত আপত্তি। আপনারা মুর্শিদাবাদ বলছেন, আমি এতক্ষণ বৈষ্ণব বাবুর সঙ্গে কথা বলছিলাম, ওরা পেহেলগাঁও নিয়ে আলোচনা চান, মুর্শিদাবাদ নিয়ে ওদের বক্তব্য দুটো তুলনীয় নয়। আপনারা মুর্শিদাবাদ নিয়ে বিধানসভায় আলোচনা চান, কিন্তু দেশের এত বড় বিপদ সন্ত্রাসবাদ, যা নিয়ে সংসদ থেকে নির্বাচিত প্রতিনিধিরা বিদেশে গিয়ে প্রচার করছেন সব সংসদীয় দলের, সেখানে আপনারা লোকসভাতে আলোচনা চাইছেন না কেন? শঙ্করবাবু, আপনার বক্তব্য 1 মিনিটে। দেখুন, দুর্মুখরা বলছে যে যাদের রক্তে পাকিস্তানের প্রতি ভক্তি রয়েছে তারা অবশ্যই এই সময় এই ধরনের আলোচনা চাইতেই পারেন। আমার মনে হয় দেশের সরকার ইতিমধ্যেই যে সর্বদলীয় বিভিন্ন টিম ভারতবর্ষের সাংসদদের বিভিন্ন দেশে পাঠিয়েছেন, তারা যে বক্তব্য রাখছে এটাই এই মুহূর্তের সবথেকে প্রণিধানযোগ্য।
এবং ফলে নতুন করে এই সময়কালে একটা অধিবেশন ডেকে আবার আমাদের অনেক সময় ঠিকই এটা যে এই ক্রাইসিস মোমেন্টে বা টেররের এগেনস্টে যে আমাদের ওয়ার, সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের সমস্ত বিরোধী দল তারা সরকারের পাশে দাঁড়িয়েছে, এটার জন্য যেমন ধন্যবাদ, আবার ইতিহাস রয়েছে আমাদের কোনো বিরোধী দলের প্রমাণ চাইবার। হয়তো এই সময় বিধানসভার অধিবেশন ডাকলে তারা প্রমাণ চাইতেও পারেন, কারণ অনেকেই আবার দেখা যাচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশে আমাদের বিরোধী রাজনৈতিক দলের নেতারা ভীষণভাবে পপুলার, কিন্তু দেশের অভ্যন্তরে নয়। আর শেষ কথা যেটা মুর্শিদাবাদ প্রসঙ্গে যে কথাটা আমি বলতে চাই, পহেলগাঁও এবং মুর্শিদাবাদ এটি দুটোর ক্ষেত্রে একটি মিল আছে, সেটা হচ্ছে মানসিকতা। পহেলগাঁওতেও ধর্ম চিহ্নিত করে হত্যা করা হয়েছে, মুর্শিদাবাদেও ধর্ম চিহ্নিত করে হত্যা করা হয়েছে। হিন্দুরা দু জায়গাতেই তারা হচ্ছে পীড়িত এবং তাদেরকে মারা হয়েছে। আমি মনে করি অধিবেশন ডাকার পাশাপাশি যে কথা বিরোধীরা তুলছেন, যেটা আমাদের মাননীয় বিরোধী দলনেতা সময় শেষ হয়েছে শঙ্করবাবু, সময় শেষ হয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভা, আমি শেষ করব শুধু একটাই কথা বলে, যে মমতা ব্যানার্জি এই রাজ্যের সরকার একটি চ্যালেঞ্জ তারা গ্রহণ করুন, যে মুর্শিদাবাদে একটা সর্বদলীয় টিম পাঠিয়ে সেই বিষয়টিকে নিয়ে চর্চা করার একটা সুযোগ দিন, তারপরে নয় এই অধিবেশন নিয়ে আমরা আলোচনা। মুর্শিদাবাদে এবার পাল্টা সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর জন্য চ্যালেঞ্জ করছেন শঙ্করবাবুরা। সন্দীপা হাত তুলছেন আমি দেখেছি নিশ্চিতভাবে, এবং বৈশ্বনাথ বাবুর এক্ষেত্রে উত্তর নেওয়ার আছে, দেবাশিস বাবুর হাত উঠেছে, অনেকগুলো হাত উঠেছিল, আমি এক এক করে শুনবো। আমি প্রথম সন্দীপা বোধহয় কিছু বলছিলেন যখন শঙ্করবাবু তার বক্তব্য রাখছিলেন। সন্দীপা, আপনার বক্তব্য সংক্ষেপে প্লিজ। হ্যাঁ, একদম সংক্ষেপে বলবো। শঙ্করবাবু তখন তো বিজেপিতে ছিলেন না, তখন অন্য পার্টিতে ছিলেন, তো উনি জানেন না ঘটনাটা, যে 2008 সালে কিন্তু পার্লামেন্টারি সেশন বিজেপি ডেকেছিল এবং কংগ্রেস, যেটা একটু আগে বললাম, কংগ্রেস এগ্রি করেছিল। সেখানে তখন এলওপি, দেশের এলওপি শ্রী লালকৃষ্ণ আডবাণীজি, উনি ওনার লং স্পিচ রেখেছিলেন। এক নম্বর কথা, উনি খুব নোংরা ভাবে একটা কথা বললেন বিজেপির শঙ্কর ঘোষ, যে দুর্মুখরা, এবং এটাও উচ্চারণ করলেন যে এই টাইমে যারা অধিবেশন চাইছে তারা নাকি পাকিস্তান প্রেমী। তাহলে কি আমরা ধরে নেব যে সেই সময় 2008-এ বিজেপি যে অধিবেশন চেয়েছিল তখন কি বিজেপি পাকিস্তান প্রেমী ছিল? বেশ, সন্দীপার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি শঙ্করবাবু আপনার কাছেই যাবো, কারণ প্রশ্নটা আপনাকে। কিন্তু তার আগে সন্দীপা যে অধিবেশনের কথা বারবার রেফার করছেন, সেই অধিবেশনে সেই নির্দিষ্ট দিনে তৎকালীন বিরোধী দলনেতা লালকৃষ্ণ আদবানি 2008 সালের 2009 সালের 11ই ডিসেম্বর 10ই ডিসেম্বর অধিবেশন শুরু হয়েছিল। তার কারণ বিজেপির পক্ষ থেকে, তৎকালীন বিরোধী দল বিজেপির পক্ষ থেকে অধিবেশন চাওয়া হয়েছিল। তো সেই অধিবেশন চাওয়ার পর কংগ্রেসের পক্ষ থেকে তাতে সম্মতি দেওয়া হয়। 2008 সালের 10ই ডিসেম্বর সেই অধিবেশন শুরু হয়। প্রথম দিন প্রথা মাফিক যারা দুটি অধিবেশনের মাঝের পর্বে গত হন তাদের প্রতি, এবং বিশেষ করে 26/11-তে যারা নিহত ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালন করে প্রথম দিনের কাজ শেষ হয়। দ্বিতীয় দিন অর্থাৎ 11ই ডিসেম্বর অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব ক্যান্সেল করে দেওয়া হয়। কেন? আমি নিজে কিছু বলবো না, লালকৃষ্ণ আদবানি তৎকালীন বিরোধী দলনেতা, তার মুখেই শুনুন। कई वर्षों से यह देश एक युद्ध का सामना कर रहा है, उसको सचमुच में टेरर वॉर कहना वह उपयुक्त है। इसीलिए पहली बार शायद हुआ होगा कि सरकार ने ही अपनी ओर से तय किया कि आज प्रश्नोत्तर काल न करके और गृह मंत्री जो वक्तव्य देना चाहते हैं वह शुरू में ही वो दे, जैसे अधिक से अधिक समय मिले सदन को इस पर चर्चा करने का। मैं इस बात के लिए भी आपका आभारी हूं कि आपने मुझे इस पर सबसे पहले बोलने का अवसर दिया। শঙ্কর বাবু, 26শে নভেম্বর 2008 থেকে 11ই ডিসেম্বর 2008, মাত্র 15 দিনের ডিফারেন্স। এর মাঝখানে দেশ যুঝেছে ওই প্রবল সন্ত্রাসবাদী হামলার মুখোমুখি হয়ে, তার মোকাবিলা করে পুরো হামলাটাকে নিউট্রালাইজ করতে হয়েছে, সন্ত্রাসবাদীদেরকে হয় জ্যান্ত নয় মৃত ধরতে হয়েছে, এবং তারপরেও সংসদ অধিবেশনের ডাকে যখন আহ্বান এসছে বিজেপির কাছ থেকে, কংগ্রেস কিন্তু পিছপা হয়নি। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমকে ধন্যবাদ জানিয়ে, কংগ্রেস দলনেত্রীকে এবং লোকসভার দলনেত্রীকে ধন্যবাদ জানিয়ে লালকৃষ্ণ আদবানি নিজের বক্তব্য শুরু করেছেন, আমি শোনালাম। শুধু তাই নয়, তিনি এটাও বললেন যে সেই অধিবেশনের শুরুতেই আমাকে বলতে দেওয়ার জন্য, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বা বিবৃতির পরেই
প্রথম বলতে ওঠেন বিরোধী দলনেতা লালকৃষ্ণ আদবানী, এবং সেটাও তাকে সরকার পক্ষই বলেন যে আপনি প্রথম বলুন। এটার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। সন্দীপা যা বলছিলেন শঙ্করবাবু, যদি সেটাকে অনুসরণ করি, তাহলে সেদিন কি আপনারা যারা আক্রমণকারী তাদের পক্ষে কথা বলতে চেয়েছিলেন? ধন্যবাদ অনির্বাণ। আমি ছোট্ট করে শুধু দুটো ঘটনার প্রেক্ষিত আলাদা। এটা হচ্ছে প্রত্যাঘাতের সময়, সেটা হচ্ছে দেশের অভ্যন্তরীণ সুরক্ষার সময়। আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাকে অনির্বাণ, আমি যেহেতু অনেক দূরে আছি, সেহেতু আমি আপনাকে কতগুলো তথ্য দিই। আমিও অনেক দূরে আছি, আপনার থেকে বেশি দূরে আছি। 2005 সন্ত্রাসবাদের কোনো প্রেক্ষিত হয় না। ধন্যবাদ। সন্দীপ এক এক করে, সন্দীপ এক এক করে, আপনিও দূরে আছেন, শঙ্করবাবু দূরে আছেন, সন্দীপ এক এক করে। প্লিজ সন্দীপ এক এক করে বলুন। শঙ্করবাবু প্লিজ কন্টিনিউ করুন। প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট মি প্লিজ। 2005 62 জনের মৃত্যু, 2006 28 জনের মৃত্যু, 2006 209 জনের মৃত্যু, 2006 35 জনের মৃত্যু, 2007 68 জনের মৃত্যু। আমি এই লিস্টটিকে টেনে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি এখানে থামালাম এই কারণে, যারা আজকে এই ধরনের প্রশ্ন তুলছে তাদেরকে প্রথমে এই উত্তর দিতে হবে যে 2005 থেকে 2013 অবধি একের পর এক সন্ত্রাসবাদী হামলায় ভারতবর্ষ বিধ্বস্ত হয়েছে। সেই সময় সরকার কি ঘুমিয়েছিল? শঙ্করবাবু এখানে আমার একটা আপত্তি আছে। শঙ্করবাবু এখানে আমার একটা আপত্তি আছে। সন্দীপ প্লিজ। শঙ্করবাবু এখানে আমার একটা আপত্তি আছে। আমি শঙ্করবাবু আপনাকে রাহুল গান্ধীর একটা বক্তব্য, আজকের বক্তব্য ঠিক বলা যাবে না, মানে আমরা বলতে পারি কার্যত অ্যাম্বিয়েন্স বাইট। পুঞ্চে গিয়েছিলেন, এই পাকিস্তান যখন পাল্টা আবারও শেলিং শুরু করে, কামান দাগতে শুরু করে আমাদের প্রত্যাঘাতের পর, সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোতে আমাদের নির্দিষ্ট প্রিসিশন স্ট্রাইকের পর, তারপর আমরা জানি পাকিস্তানি গোলাতে এই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তানি যে গোলাবাজি শুরু করে, তাতে আমাদের এপারের সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল। পুঞ্চে আজকে গেছিলেন তেমন পরিবারগুলির সঙ্গে দেখা করতে, কথা বলতে রাহুল গান্ধী। আমি সেই বক্তব্যটা একবার আপনাকে শোনাই শঙ্করবাবু, একবার শুনুন প্লিজ। আজকের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। Frightening situation, but don't worry, everything will come back to normal, and your way of responding to this problem should be that you study really hard, you play really hard, and you make a lot of friends in school. Okay? Will you do that? Good. आप ज़्यादा तो नहीं घबराए हो? हाँ, बिल्कुल नहीं. ठीक है? Love you. শঙ্করবাবু, প্রত্যাঘাতে কোনো প্রতিরোধ তো আসছে না, প্রত্যাঘাতে কোনো বাধা তো দিচ্ছেন না। আজকের বিরোধী দলনেতা কার্যত সরকারের প্রতিনিধির ভূমিকা পালন করছেন, কার্যত অ্যাম্বাসেডরের ভূমিকা পালন করছেন, যাচ্ছেন শোকপীড়িত মানুষের সঙ্গে দেখা করছেন, বাচ্চাদের সঙ্গে একেবারে স্টুডেন্টদের সঙ্গে দেখা করছেন, তাদেরকে বলছেন ভয় পেও না, পরিস্থিতি ভয়ঙ্কর, কিন্তু সব ঠিক হয়ে যাবে, আমরা সামলে নেব। এমন বিরোধী দলনেতা, এমন বিরোধী সবকটি সংসদীয় দল যারা এক কথায় সরকারের পাশে খাড়া হয় এবং বিদেশে যায়, সেখানে গিয়ে সরকারের পক্ষে, দেশের পক্ষে নিজেদের বক্তব্য রাখে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুরুতেই শুনিয়েছি, শোয়ের একেবারে বিতর্কের শুরুতে। আমি সেখান থেকে জিজ্ঞাসা করবো আপনাদের আপত্তিটা কোথায় অধিবেশন ডাকতে? আর যদি শঙ্করবাবু, যদি আপনারা এত বড় একটা ঘটনা নিয়ে সংসদের অধিবেশন না ডাকেন, তাহলে স্বাভাবিকভাবে আপনাদের নৈতিক অধিকার থাকে কি মুর্শিদাবাদ নিয়ে বিধানসভার অধিবেশন দাবি করার? দেখুন, আমি তো প্রথমেই বলেছি যে এই মুহূর্তে সারা দেশে, বিদেশে, বিভিন্ন দেশে সংসদীয় টিম তারা বিভিন্ন দেশ সফর করছে, এবং সেই সফরে যে টিম গিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের প্রতিনিধিরা যে ব্যাখ্যা দিচ্ছেন, এই মুহূর্তে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের ব্যাখ্যাটা এটাই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বাড়তি অধিবেশন ডাকার প্রশ্নে এই যে ব্যগ্রতা, আমি যে কথাটা বারবার করে বলবার চেষ্টা করছি, যে আমাদের অনেকেরই আছে প্রমাণ চাইবার মতন ইচ্ছে। অনেকেই অনেক সময় বলেন প্রমাণ চাই। ভারতীয় সেনাবাহিনীর
তাদের সাংবাদিক সম্মেলনে বিশ্বাস না করে পাকিস্তানের নেতাদের বক্তব্য উদ্ধৃত করে অনেকেই আমাদের প্রমাণ চাইবার ইচ্ছে রাখেন। ফলে দিস ইজ নট দ্য রাইট টাইম অফ কলিং এনি কাইন্ড অফ স্পেশাল সেশন। আর তার পাশাপাশি আপনি মুর্শিদাবাদের কথা বললেন, মালদার কথা বললেন, নৈতিক অধিকার। আরে নৈতিক অধিকার আছে বলেই তো আমরা এই কথা বলছি যে সংসদীয় গণতন্ত্রে ভারতবর্ষের কেন্দ্রের সরকার তারা একটা সংসদীয় টিম বাইরে পাঠিয়েছে। তাহলে মমতা ব্যানার্জির সরকার একটা প্রতিনিধি দল কেন মালদা মুর্শিদাবাদে পাঠাচ্ছে না? আমি আপনার এই প্রশ্নের উত্তর নেব বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছ থেকে। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, শঙ্কর বাবুরা বলছেন যে যখন আমরাও একমত সরকারের সঙ্গে দুষ্কৃতি মোকাবিলায়, মুর্শিদাবাদে ঘটনা সরকারও সমর্থন করেনি, বিরোধীরা সমর্থন করেননি, তাহলে আমরা কেন সবাই মিলে একসঙ্গে মুর্শিদাবাদে যেতে পারি না? বিধানসভা থেকে একটা প্রতিনিধি দল কেন, সর্বদলীয় প্রতিনিধি দল কেন মুর্শিদাবাদে যেতে পারে না? বৈশ্বনাথ বাবু। আসলে শঙ্করবাবু শুরুটাই করেছেন যে যারা আপনার প্যানেলে আজকে আছে উনি ছাড়া সবাই বলছেন যে জাতীয় নিরাপত্তার জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, দেশের সন্ত্রাসবাদ দমনের জন্য, প্রতিরোধের জন্য যেটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, সেটাকে জাতীয় স্বার্থ রক্ষার জন্য কেন্দ্রীয় সরকারের উচিত লোকসভার সেশন ডাকা, পার্লামেন্ট সেশন ডাকা। তো সেইখানে দাঁড়িয়ে উনি একমাত্র মানুষ এই প্যানেলে, উনি এই সেশন ডাকার, বিশেষ অধিবেশন ডাকার বিরোধিতা করছেন। তার মানে এখনো পর্যন্ত যারা সেদিন জঙ্গিরা হামলা করে 26 জন নিরপরাধ মানুষকে খুন করলো তারা এখনো পর্যন্ত অধরা, তাদেরকে ধরতে পারা যায়নি। আজকে কি হলো? যখন আমরা সেনাবাহিনীকে সমর্থন জানিয়ে মিছিল করেছি বাংলার সমস্ত জায়গায়, এই মিছিল হয়েছে, আমরা জানতে চেয়েছি পার্লামেন্টে দাঁড়িয়ে সংসদীয় দলের পক্ষ থেকে যে আপনি পার্লামেন্ট ডাকুন, বিশেষ অধিবেশন, সেখানে মানুষ জানতে চায় যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল, সেদিন কাশ্মীরে গুলি চালিয়েছিল, সেই জঙ্গিরা কোথায় বা কি হয়েছিল, কেন কি ব্যবস্থা গ্রহণ করেছে, এটা উনি জানাতে চাইছেন না কেন? তার সঙ্গে তিনি ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য এবং একটি জেলার একটি ঘটনাকে, মুর্শিদাবাদ জেলার চন্দনদাকে যারা হত্যা করেছে ইতিমধ্যে এসআইটি যেখানে, আরে বাবা আপনি দাঁড়ান না, আপনি তো এতক্ষণ বললেন আপনি দূরে আছেন, আমরাও দূরে আছি, আপনার মতো চিৎকার করিনি মাঝখান থেকে, আপনি কেন মাঝখান থেকে চিৎকার করছেন? আরে আপনি এত মাঝখান থেকে চিৎকার করছেন কেন? মালদাতে যে ঘটনা আসলে আপনি ঘটেছে যে দলে আছেন তারা চীন ভারত যুদ্ধের সময়, আপনি যে পার্টি থেকে এসেছেন তারা চীনকে সমর্থন করেছিল, অন্য রাজ্যের লোক চায়না ওয়ারের সময় শঙ্করবাবুর পূর্বতন রাজনৈতিক পরিচয় নিয়ে আমি বিতর্ক করবো না, সেটা আজকের বিতর্কের বিষয় না। কিন্তু বৈশ্বনাথ বাবু, শঙ্করবাবু এক মিনিট, শঙ্করবাবু, বৈশ্বনাথ বাবু প্লিজ, বৈশ্বনাথ বাবু, পূর্বতন রাজনৈতিক পরিচয় নিয়ে সত্যি কারো বিতর্ক করা যায় না। আমি বৈশ্বনাথ বাবু আপনার জন্য আমার একটা প্রশ্ন আছে, কিন্তু সেই প্রশ্নটার আগে আমি দুটো বক্তব্য শোনাবো। জম্মু কাশ্মীর বিধানসভাতে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তার বক্তব্য এবং এ রাজ্যের বিজেপি সর্বভারতীয় মাফ করবেন এ রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তার বক্তব্য। প্রথমে ওমর আবদুল্লার বক্তব্য শোনাবো। জম্মু কাশ্মীর বিধানসভায় দাঁড়িয়ে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার বক্তব্য। পেহেলগাঁওয়ের ঘটনার পর বিশেষ অধিবেশন ডাকেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, সেই অধিবেশনে দাঁড়িয়ে কিন্তু ওমর আবদুল্লাহ এই কথাগুলি বলেছিলেন। আমি খুব সারসংক্ষেপটুকু আপনাদের শোনাচ্ছি। जम्मू कश्मीर की सिक्योरिटी, जम्मू कश्मीर की सुरक्षा, जम्मू कश्मीर के लोगों की चुनी हुई हुकूमत की जिम्मेदारी नहीं है, लेकिन तब भी यहाँ के वजीर आला की हैसियत से, यहाँ की टूरिज्म के मिनिस्टर की हैसियत से मैंने इन लोगों को दावत दी थी यहाँ आने की। मेजबान होते हुए मेरी जिम्मेदारी थी कि सही सलामत मैं इन्हें यहाँ से वापस भेजूं, नहीं भेज पाया और माफी मांगने के अल्फाज नहीं थे। क्या कहता हूं उनको, उन छोटे बच्चों को जिन्होंने अपने वालिद को खून में लपेटा हुआ देखा। মুর্শিদাবাদ আমাদের রাজ্যের ইন্টারনাল একটা সমস্যা। স্বাভাবিকভাবে সেই বিষয়টি আমাদের রাজ্য বিধানসভায় আলোচনা হওয়া একান্ত প্রয়োজন। পেহেলগাঁওতে ধর্ম দেখে দেখে মার্ডার করা হয়েছে, যেভাবে খুন করা হয়েছে গুলি করে, ঠিক সেইভাবে চন্দন এবং হরগোবিন্দ দাসকে ধর্ম দেখে মার্ডার করা হয়েছে। এই সমস্ত শক্তি যারা এই জেহাদি সন্ত্রাসে বিশ্বাস করে, এই শক্তিগুলো যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলবলের মনে হয় তৃণমূল করে, এরা কেউ তৃণমূল করে না। এরা এদের ধর্মীয় এজেন্ডাকে, উগ্রপন্থী এজেন্ডাকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছে। আমি ঠিক এখান থেকে বৈশ্বনাথ বাবু আপনার কাছে যাব।
যদি কেউ তৃণমূল না করে, যদি সবাই ধর্মীয় উগ্রপন্থী হয়, তাহলে তাদের এজেন্ডা প্রতিষ্ঠা করবার জন্য তাদের যে চেষ্টা মুর্শিদাবাদে বা মালদাতে, তাকে সব দল মিলে বিধানসভা থেকে একসঙ্গে কন্ডেম করতে অসুবিধা কোথায়? আমি ওমর আবদুল্লাহর বক্তব্যটা আপনাদের শোনালাম এই কারণে আপনাকে, বৈশ্বনাথ বাবু, সেনা তার হাতে নয়, পুলিশ তার হাতে নয়, তার সেই অর্থে কোনো দায়িত্ব নেই। তাও তিনি বলছেন আমার দায়িত্ব, আমার রাজ্যে আমি ডেকেছিলাম, আমি প্রাণগুলো রাখতে পারিনি, আমি ক্ষমা স্বীকার করছি। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমি ক্ষমা চাওয়ার কথা বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে সবার সামনে একটা বিবৃতি মুর্শিদাবাদ নিয়ে, মালদা নিয়ে দেবেন না কেন? বৈশ্বনাথ বাবু, দেখুন, আপনি শিলিগুড়িতে দেশের নিরাপত্তার কারণে মুখ্যমন্ত্রী সেদিন বলেছেন 21শে মে যে প্রশাসনিক সভাটা হয়েছে, যেখানে সীমান্ত অঞ্চল থেকে যে কোনো ধরনের অনুপ্রবেশ সেখানে ঠেকাতে হবে, পুলিশকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য রাজ্য দেশের নিরাপত্তা নিশ্চিত করা। এখানে তো কাউকে দোষারোপ করা, এখানে রাজনীতি করার বিষয় নয়। আমরা যেটা বারবার বলছি যে তৃণমূল সবসময় চায় দেশের নিরাপত্তা, রাজ্যের নিরাপত্তা যাতে নিশ্চিত করা যায়, তার জন্য তিনি ব্যবস্থা নিচ্ছেন। তাহলে আপনাদের বিধানসভা অধিবেশনটা আপত্তি কেন? আপনারা ডাকছেন না কেন? মানুষকে বিভাজিত করে না, বিধানসভা তো ডাকা হয়, বিধানসভায় তো শঙ্কর বাবুরা অংশগ্রহণই করেন না, বিধানসভা ডাকা হয়, অংশগ্রহণ করেন না। শঙ্করবাবু আপনার উত্তর, শঙ্করবাবু আপনার উত্তর, বহুবার সম্প্রতি গত কয়েক মাসে বহুবার আপনাদের বয়কট করতে দেখা গিয়েছে। শঙ্করবাবু পালিয়ে যায়, শঙ্করবাবু ওয়াকআউট করে পালিয়ে যায় বিধানসভায়। আচ্ছা, উত্তর নিচ্ছি শঙ্করবাবু। শঙ্করবাবু একটু এবার একটু বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে একটু থামতে বলবেন। যে দল সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চায়, সেই দলের বক্তা হয়ে যখন বলতে আসবেন তখন তথ্য সঠিকভাবে দেবেন। প্রথম কথা, অ্যাডজার্নমেন্ট মোশনে বলতে না দেওয়ার কারণে ওয়াকআউট হয়, কোনো ধরনের আলোচনায় আমরা ওয়াকআউট করিনি সাধারণভাবে। দ্বিতীয়ত হচ্ছে 9 মাসেরও বেশি সময় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে সাসপেন্ড করে রেখেছিল আপনার দলের রাজ্যের সরকার। তৃতীয়ত, ব্যক্তিগতভাবে 3 থেকে 4 বার আমাকে সাসপেন্ড করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবে বিধানসভার সদস্য হয়ে এই বিষয়ের উপরে আলোকপাত করলে প্রশাসনিক সভা, এই প্রশাসনিক সভাটাকে মমতা ব্যানার্জি, তাহলে বিরোধী দলের সাংসদকে কাগজ ছুঁড়ে মারার ঐতিহ্য অনেকেরই থাকে, অনেক দলের থাকে। আমার মনে হয় সেটার জন্য ভবিষ্যতে কাকে ডাকা হবে না অধিবেশন, সেটা বোধহয় নির্ভর করা উচিত না। দেবাশিস বাবু, কেন্দ্রের শাসক হোক বা রাজ্যের শাসক, সরাসরি আইনসভা থেকে সংসদের গণতন্ত্রের সর্বোচ্চ প্রতিষ্ঠানে গিয়ে মোকাবিলাতে তাদের একটা অনীহা দেখছি কেন? হ্যাঁ, এটা আমি শঙ্করবাবুর উদ্দেশ্যে বলছি, অত্যন্ত সম্মান দিয়ে বলছি। আপনি একজন বিধায়ক এবং আপনি জানেন মানুষ, জনগণ আপনাদেরকে ভরসা করে, বিশ্বাস করে আজকে সংসদে পাঠান বা বিধানসভায় পাঠান। এটা আপনাদের কাছে, এটা আপনাদের স্বচ্ছতাটা রাখা জনগণের কাছে, এটা আপনাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। এবং কেউ যদি প্রমাণ চায়, তাকে সেই প্রমাণটা দিতে সরকার বাধ্য। আমার এখানে একটা বক্তব্য আছে শঙ্করবাবু, এটা নিশ্চয়ই আপনি জানবেন যে আজকে যেটা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু এখানে যে ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে সেটা নিয়ে সরকারকে বলতে হবে। আজকে আপনি নিশ্চয়ই জানেন যে যেভাবে 26 মারা গেছেন, সেখানে প্রায় 1 লাখের মতো জায়গা সরকারি, মানে সেনার জায়গায় কম আছে, সেনার পদ খালি আছে। আমার সময় একেবারে শেষ সময়। শঙ্করবাবু 10 সেকেন্ডের জন্য, 10 সেকেন্ড প্লিজ, 10 সেকেন্ড। আমি নিজে ব্যক্তিগতভাবে, অনির্বাণ 10 সেকেন্ড, আমি নিজে ব্যক্তিগতভাবে আলোচনা হওয়া উচিত, এটাকে যুক্তিসঙ্গত মনে করি। কিন্তু একটি কথা আমরা ভুলে যাচ্ছি যে টেররের এগেইনস্টে যে ওয়ার চলছে, সেই ওয়ার এখনো জারি আছে। ফলে দিস ইজ নট দ্য টাইম টু ওয়ার আমাদের বহুদিন ধরে জারি আছে। শঙ্করবাবু, আমার সময় একেবারে শেষ, আমাকে শেষ করতে হবে। আমি আজকের জনমত এবং জনরায় নেব আপনাদের কাছ থেকে। আমি খুব সোজা সাপটা প্রশ্ন করেছিলাম, যেভাবে বিতর্ক করেছি সেই প্রশ্নই আপনাদের সামনে রেখেছিলাম। প্রথমে জনমত, দ্রুত। নিশ্চয়ই এক ধর্মের ভিত্তিতে 2টি ঘটনা ঘটানো হয়েছে, অরিন্দম দে বলছেন। মুর্শিদাবাদ কাণ্ডে তৃণমূল যোগ মিলেছে, এটা কাশ্মীরে মেলেনি, এটা বলছেন তরুণ হালদার। ধর্মান্ধ আন্দোলনের সঙ্গে জঙ্গি হানার ফারাক আছে, এটা বলছেন প্রিয়াংশু বৈদ্য। অর্থাৎ দুতরফেই ব্যালেন্সড মত রয়েছে, জনমত রয়েছে। এবার জনরায়। আপনাদের কাছে আমার আজকের যা প্রশ্ন ছিল ফেসবুক, এক্স হ্যান্ডেল, ইউটিউব এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেটা ছিল এরকম, এবং তাতে আপনারা যা রায় দিয়েছেন। আমার প্রশ্ন ছিল পেহেলগাঁও আর মুর্শিদাবাদের ঘটনার তুলনা করা যায়। হ্যাঁ বলছেন 86%,
না বলছেন 14%। আমি শুধু একটাই কথা বলে শেষ করব, মানুষ তাদের মতামত জানিয়েছেন, সেখান থেকে আজকের বিতর্কের রায়ের পক্ষে কি বিপক্ষে কি কতটুকু আপনারা বুঝে নেবেন। কিন্তু সংসদে জঙ্গি হানার পর 2001-এ সংসদে জঙ্গি হানার পর তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রথম যে বক্তব্যটি সংসদে আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে বলেছিলেন সেটা অনেকটা এরকম যে সংসদে জঙ্গি হানার পর প্রথম যে ফোনটা, সেদিন সংসদে উপস্থিত ছিলেন না সোনিয়া গান্ধী, তৎকালীন বিরোধী নেত্রী, আমি প্রথম যে ফোনটা আমি পেয়েছিলাম সেটা সোনিয়া গান্ধীর ফোন, এবং তিনি জানতে চেয়েছিলেন আমি সুস্থ আছি কিনা, ঠিক আছে কিনা। এটাই ভারতের গণতন্ত্রের আত্মা, এটাই ভারতের গণতন্ত্রের সব থেকে বড় শক্তি। আর তাই যদি হয় তাহলে সংসদ হোক বা বিধানসভা, দেশ হোক বা রাজ্য, তার সব থেকে সংকটজনক পরিস্থিতি বা সমস্যাগুলো নিয়ে আইনসভাতে আলোচনাতে বোধহয় সত্যি কারোর কোনো বাদ বিচার থাকা উচিত নয়, আপত্তি থাকা উচিত নয়। অনির্বাণের চক্রবুহা যেখানেই শেষ করছি, সঙ্গে থাকুন TV9 বাংলায়। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH